আমরা ভেক্টর চ্যাপ্টারটির সংক্ষিপ্ত বর্ণনাতে আসছি। দেখো, ভেক্টর মানে যে সকল ভৌত রাশির মান এবং অভিমুখ আছে তারাই ভেক্টর রাশি। জ্যামিতিকভাবে আমরা একটা লাইন নিয়েছি, সেই লাইনটার দৈর্ঘ্য কোনো একটা ভেক্টরের মান প্রকাশ করছে, এবং লাইনটাতে যদি আমরা একটা অভিমুখ নিই অর্থাৎ অ্যারো চিহ্ন নিই, সেই অ্যারো চিহ্ন কী করবে না অভিমুখ প্রকাশ করবে। ঠিক আছে, অর্থাৎ লাইনটা একটা ভেক্টর, সেই ভেক্টর রাশির মান হলো লাইনটার দৈর্ঘ্য এবং অ্যারো চিহ্নটি হলো অভিমুখ। এইভাবে ভেক্টরকে জ্যামিতিকভাবে প্রকাশ করা হয়। ক্লিয়ার? পরেরটা আমরা আসবো যে এই যে ভেক্টর রাশির কয়েকটি বিশেষ ক্ষেত্র, যেমন ইকুয়াল ভেক্টর। দুটো লাইন নিয়েছি, দুটো লাইন দেখতে পাচ্ছ প্যারালাল। প্রথম লাইনটার দৈর্ঘ্য হচ্ছে এ, দ্বিতীয় লাইনটার দৈর্ঘ্য হচ্ছে বি। যদি এ ইজ ইকুয়াল টু বি হয় এবং জ্যামিতিকভাবে যদি এ এবং বি দুটো ভেক্টর হয়, দুটো একই অভিমুখী ভেক্টর হয়, অর্থাৎ প্যারালাল এবং একই অভিমুখী, তাহলে এ ইজ ইকুয়াল টু বি ভেক্টর, অর্থাৎ মান সমান, সমান্তরাল, একই অভিমুখী ভেক্টরদেরকে বলা হচ্ছে ইকুয়াল ভেক্টর। নেক্সট, অপোজিট ভেক্টর। দেখো, এক্ষেত্রেও দুটো প্যারালাল লাইন নিয়েছি। প্যারালাল লাইন দুটো দৈর্ঘ্য দেখতেই পাচ্ছ সেম। যাই হোক, প্রথম লাইনটার দৈর্ঘ্যকে আমরা ধরছি এ, দ্বিতীয় লাইনটা বি, এবং দেখো প্রথম লাইনটা যে অভিমুখে, দ্বিতীয় লাইনটা তার বিপরীত অভিমুখী, এবং দুটো লাইন কিন্তু প্যারালাল। এক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ভেক্টর, এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, অর্থাৎ সমান, সমান্তরাল, বিপরীত অভিমুখী ভেক্টরদেরকে অপোজিট ভেক্টর বলা হয়। নেক্সট, একরৈখিক ভেক্টর। কতকগুলো সমান্তরাল ভেক্টর একই অভিমুখী হতেও পারে, নাও হতে পারে, সমান নাও হতে পারে, কিন্তু সমান্তরাল, সেই ভেক্টরগুলোকে বলা হচ্ছে কোলিনার ভেক্টর বা একরৈখিক ভেক্টর। অর্থাৎ কতকগুলো সমান্তরাল ভেক্টরকে বলা হচ্ছে একরৈখিক ভেক্টর। নেক্সট, ইউনিট ভেক্টর। দেখো, এক্ষেত্রে একটা লাইন নিয়েছি যার দৈর্ঘ্য হচ্ছে এ। এখন একে যদি এ দ্বারা ভাগ করি কত হবে? একক হবে। ঠিক আছে, কিন্তু যদি এটা এ ভেক্টর হয়, অর্থাৎ লাইনটা যদি একটা অভিমুখ থাকে, তাহলে একটা ভেক্টর, যদি এ ভেক্টরকে এ দ্বারা ভাগ করি তখনও এক হবে, কিন্তু এটা একটা ইউনিট ভেক্টর হবে, অর্থাৎ এর অভিমুখ থাকবে, মান এক হলেও তার একটা অভিমুখ থাকবে। সেটাই, অর্থাৎ কোনো একটা ভেক্টর ডিভাইডেড বাই তার মান ইজ ইকুয়াল টু ইউনিট ভেক্টর। ফর্মুলাটা দেখে নাও। নেক্সট, জিরো ভেক্টর বা নাল ভেক্টর। এটাকে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বলা হয়। কোনো একটা বিন্দু থেকে ধরো তুমি যাত্রা শুরু করলে, তুমি এই পথে গেলে, এই পথে গেলে, আবার ওই বিন্দুতেই ফিরে আসলে। এক্ষেত্রে তোমার সরণ কত হলো না শূন্য, কিন্তু সরণ শূন্য হলেও সেটা একটা ভেক্টর। এইটাকে নাল ভেক্টর বা অকার্যকর বা শূন্য ভেক্টর বলা যেতে পারে। 2 নম্বর দেখো, দুটো ভেক্টরের বিয়োগফল, একই ভেক্টরের বিয়োগফল শূন্য ভেক্টর হতে পারে। 3 নম্বরটা দেখো, এ ক্রস শূন্য ভেক্টর ইজ ইকুয়াল টু শূন্য ভেক্টর হতে পারে। দুটো ভেক্টর, সমান্তরাল দুটো ভেক্টর, তাদের যদি ক্রস প্রোডাক্ট করি তখনও শূন্য ভেক্টর হতে পারে। তো এই বিশেষ ক্ষেত্রগুলো একটু দেখে নিতে পারো। দুটি ভেক্টরের যোগফল কিভাবে করব? আমরা ট্রায়াঙ্গল ল দেখেছি। যাই হোক, দেখো এ ভেক্টর বি ভেক্টর যোগ করছি, কীরকম দেখতে হবে দেখো, এর পেছনে বিটাকে লাগালাম মান এবং অভিমুখ একই রেখে। ঠিক আছে, পরপর সাজিয়ে নিলাম। এ এবং বি এর মধ্যবর্তী কোণ আলফা। দেখো, এটাকে যুক্ত করে সি করলাম, অর্থাৎ এ এবং বি ভেক্টরের যোগফল হলো সি। আমরা যদি সামান্তরিক সূত্রের সাহায্যে করি, নিচে দেখো সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করছি, সেক্ষেত্রে কি হবে? সামান্তরিক সূত্রের সাহায্যে দেখো এ এবং বি ভেক্টর পারস্পরিক অ্যাঙ্গেল বলতেই পারো আলফা। যাই হোক,
এ এবং বি তারা যদি একটা সামান্তরিক কমপ্লিট করি, সেই সামান্তরিকের কর্ণ দেখো সি, সেটা কি করছে এ এবং বি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করছে। এক্ষেত্রে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, সি ভেক্টরটা প্রথমোক্ত ভেক্টর অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে ফাই কোণ করে আছে। এখন সূত্র হলো সি ইজ ইকুয়াল টু কত হবে দেখো, অর্থাৎ লব্ধি ভেক্টরের মান কত হয় দেখো, এবং ট্যান ফাই লব্ধি ভেক্টরের অভিমুখের যে ইকুয়েশন, সেই দুটো খুব গুরুত্বপূর্ণ, সেই দুটো একটু দেখে নেবে। এক্ষেত্রে প্রথমেরটা ত্রিভুজ সূত্র করেছিলাম, আর দ্বিতীয় দিকে যে অ্যারো চিহ্ন দিয়ে নিচের দিকে করলাম সেটা সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্রে একই ক্রমে গৃহীত বাহু সি এ এবং বি ভেক্টর চিহ্নিত করছি, সিটা হলো বিপরীত ক্রমে গৃহীত বাহু, অর্থাৎ তৃতীয় বাহু হচ্ছে সি, যেটা লব্ধি প্রকাশ করছে। কয়েকটি স্পেশাল কেস। সমমুখী ভেক্টরের লব্ধি কত হবে? এ এবং বি ভেক্টর দুটি প্যারালাল সমমুখী, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, একই অভিমুখী। এদের যোগফল কত হয় না, তোমাদেরকে ডিটেলস পড়ানো হয়েছে। সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ এ ভেক্টরের মান প্লাস বি ভেক্টরের মান। বিপরীত অভিমুখী দুটি ভেক্টর, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। সেক্ষেত্রে লব্ধির মান কত হয়, মড ভ্যালু অফ সি এ মাইনাস বি। এক্ষেত্রে এ মাইনাস মড কেন নিয়েছি, এ মাইনাস বিও হতে পারে, বি মাইনাস এও হতে পারে, যেটা বড় সেটা আগে ধরবো। 3 নম্বর, যদি ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সি ইজ ইকুয়াল টু হবে কি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বহুভুজ সূত্র দেখো, একটা ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর, আমরা এই যে বি ভেক্টরটাকে কোনো একটা বহুভুজে কনভার্ট করছি, দেখো বি এর মানটাকে ওই দিকে ট্রান্সফার করলাম, সি ভেক্টর সিটাকেও ট্রান্সফার করছি, দেখো ইকুয়াল ভেক্টর ধারণা অনুসারে এই ট্রান্সফারগুলো করছি, মান সমান রাখছি, দিক সমান রাখছি, দিয়ে ট্রান্সফার করছি। দেখো ডিটাকেও ট্রান্সফার করলাম। এরপরে বহুভুজটাকে কমপ্লিট করার জন্য আরেকটা বাহু, শেষ বাহুটা ধরছি, সেটা বিপরীত ক্রমে নেব। ঠিক আছে, এই যে বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটা ই ভেক্টরকে চিহ্নিত করছে, এই ই ভেক্টরটা কিন্তু বিপরীত ক্রমে নেওয়া হয়েছে। এই ই ভেক্টরটাই কিন্তু এ বি সি ডি এই ভেক্টরগুলির লব্ধি। তাহলে ই ভেক্টর ইজ ইকাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। ভেক্টরের বিয়োগ, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। আমরা প্রথমে জ্যামিতিকভাবে দেখাচ্ছি। তাহলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মানে হলো পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টরের যোগ। ঠিক আছে, দেখো পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টরের যোগ। ঠিক আছে, পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টরের যোগ। ক্লিয়ার? মানে পি মাইনাস কিউ। যাই হোক, এটাকেই দেখো করছি আমরা পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, মান এবং অভিমুখ একই রেখে ভেক্টরকে ইকুয়াল ভেক্টরের ধারণা অনুসারে আমরা ট্রান্সফার করে নিতে পারি। তাহলে এই পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর দিয়ে একটা সামান্তরিক কমপ্লিট করছি, সেই সামান্তরিকের কর্ণ কি করবে না উক্ত ভেক্টর দুটির লব্ধিকে মান এবং অভিমুখে প্রকাশ করবে। আমরা বিয়োগফলটাকে ধরে নিচ্ছি, বিয়োগটাকে এস এস ইজ ইকাল টু পি মাইনাস কিউ ভেক্টর, এবং এই এস এর মান অর্থাৎ বিয়োগফলের মান কি হবে লিখে ফেললাম। অভিমুখ পি ভেক্টর এবং এস মানে বিয়োগফল, মধ্যবর্তী কোণ যদি ফাই হয়, ট্যান ফাই ইজ ইকুয়াল টু কত লিখে ফেলেছি, দেখে নেবে।
কয়েকটি স্পেশাল কেস, যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন কি হবে? আর ইজ ইকুয়াল টু, এখানে যোগফলের ক্ষেত্রে কত হতো সেটা আমরা পূর্বের আলোচনা করেছি, সেই পূর্বের আলোচনা থেকে আমরা লিখে ফেললাম আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হতো। বিয়োগফল কত হচ্ছে আমরা উপরের সমীকরণে যদি বসাই তাহলে একই আসছে, অর্থাৎ পি রুট ওভার অফ পি ভেক্টর এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আসছে, অর্থাৎ যোগফল এবং বিয়োগফল সমান হচ্ছে। যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান সমান হয় এবং পারস্পরিক কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর এর মান কত হয় না পি রুট টু, এবং বিয়োগফলের মান কত হয়? পি রুট টু। অর্থাৎ এক্ষেত্রে যোগফল এবং বিয়োগফলের মান সমান, সেটা পি রুট টু হচ্ছে, এবং ফাই ওয়ান মানে যোগফলটার যে অভিমুখ সেটা 45 ডিগ্রি, বিয়োগফলের অভিমুখ -45 ডিগ্রি। তাহলে যোগফলের সঙ্গে বিয়োগফলের মধ্যবর্তী কোণ অর্থাৎ আর এর সঙ্গে এস এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দুটি উপাংশে কোনো একটা ভেক্টরের বিভাজন, আমরা এক্ষেত্রে একটা ভেক্টর নিচ্ছি আর সেই ভেক্টরটাকে দুটো ভাগে ভাগ করছি, দুটো উপাংশে ভাগ করছি, পি এবং কিউ। এখন উপাংশ বিভাজন মানে কি? এই উপাংশগুলোর যোগফল কিন্তু আর এর সঙ্গে ইকুয়াল হতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা করেছি ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন অনুসারে বলছি, যেটা আমরা আগেই করেছি, যে আর এবং পি এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয় এবং আর এবং কিউর মধ্যবর্তী কোণ যদি বিটা হয়, অর্থাৎ আমরা এইভাবেই যদি বিভাজনটাকে করি, তাহলে পি এর মান হয় আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এবং কিউর মান কত হয় দেখে নাও, আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এক্ষেত্রে আমরা বলতে পারি পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত হবে? এটা বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। দেখো, পি বাই কিউ ইজ ইকুয়াল টু সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা। যদি পি গ্রেটার দেন কিউ হয়, তাহলে আমরা বলতে পারি ইকুয়েশনটা দেখেই বিটা গ্রেটার দেন আলফা। এরপরে এই উপাংশ বিভাজনটা যদি সমকৌণিক উপাংশে বিভাজন করি, সমকৌণিক অর্থাৎ পি এবং কিউর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে সমকৌণিক উপাংশে বিভাজন বলা হয়। তো এই বিভাজনের ক্ষেত্রে দেখো এখানে বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে পি এর মান কত দাঁড়ালো? আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা বিটার জায়গায় বসাচ্ছি, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু আর কস আলফা। ঠিক একইভাবে কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। এই ইকুয়েশন দুটো মনে রাখবে, সমকৌণিক উপাংশে বিভাজনটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে বিভাজন প্রক্রিয়ার সাহায্যে বহু ভেক্টরের সংযোজন। আমরা বহু ভেক্টর এখানে তিনটা ধরেছি, পি কিউ আর, তিনটা ভেক্টরকে আমরা বিভাজন করব, তারপরে সংযোজন করব। তো দেখো কোন দিক বরাবর বিভাজন করব না, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর বিভাজন করব। আমরা ধরে নেব প্রথমেই যে পি ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে, কিউ ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে বিটা কোণ করে আছে, এবং আর ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে গামা কোণ করে আছে। তাহলে পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশগুলো হবে এবং কিউ ভেক্টরের যে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এবং আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশ হবে, তাদের যোগফলগুলো আমরা এফ এক্স ইজ ইকুয়াল টু করে লিখেছি। অবশ্যই কস কম্পোনেন্টগুলো হবে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলো হবে সেটাকে এফ ওয়াই ইজ ইকুয়াল টু করে লিখেছি।
তাহলে আমাদের বিভাজন করে নিলাম, বিভাজিত অংশগুলো এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর পেলাম। তাহলে এফ এক্স এবং এফ ওয়াই পরস্পর 90 ডিগ্রিতে অবস্থিত। তাহলে এফ অর্থাৎ এফ এক্স এবং এফ ওয়াই এর লব্ধি কী হবে না রুট ওভার অফ এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। এই লব্ধিটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করবে সেটাকে যদি আমরা ফাই কোণ বলি, তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু এফ এক্স এফ ওয়াই ডিভাইডেড বাই এফ এক্স। এরপরে আমরা আসছি অবস্থান ভেক্টর। কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকলাম এক্স ওয়াই জেড অ্যাক্সিস, পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জেড। এখন অবস্থান ভেক্টর মানে হচ্ছে পি বিন্দুটির অবস্থান নির্দেশ করবে এমন একটি ভেক্টর। ঠিক আছে, দেখো এটাকে পজিশন ভেক্টর বলা হয়। কিভাবে করছি দেখো, দেখো এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরগুলি নিয়ে নিলাম। তো আমরা প্রথমেই এক্স অক্ষ বরাবর কতটা আসছি না এক্স আই ক্যাপ ধরে আসছি, ওয়াই অক্ষ বরাবর ওয়াই জে ক্যাপ আসছি এবং আমরা ফাইনালি জেড অক্ষ বরাবর জেড কে ক্যাপ আসছি। তারপরে আমরা পি ভেক্টরটা এই পি বিন্দুটা পেলাম। এইভাবে ধরো এসেছি আমরা পি বিন্দুকে আসার জন্য আমরা এই পথে আসলাম। তো দেখো আমরা লিখে ফেলেছি যে অ্যারো চিহ্ন দিয়েছি মূল বিন্দু থেকে এক্স আই ক্যাপের যে অভিমুখ ওয়াই জি ক্যাপের যে অভিমুখ সেটা আমরা করেছি। তো এই যে ত্রিভুজটার ক্ষেত্রে দেখো একই ক্রমে বিপরীত ক্রমে গৃহীত বাহুর ক্ষেত্রে আমরা করেছিলাম আগেই ক্যালকুলেশন ডিটেলসে, সেটা কত হয় লিখে ফেলেছি। এখন যদি আমরা মূল বিন্দু এবং পি বিন্দুকে যুক্ত করে দিই, সেটাই পজিশন ভেক্টর নির্দেশ করবে। পজিশন ভেক্টরকে আর চিহ্ন দ্বারা চিহ্নিত করি অর্থাৎ আর ভেক্টর। এই আর ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে না এই বাহু এবং এই বাহুর যোগ, ভেক্টর যোগ। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হয় লিখে ফেলেছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জি ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। মান কত হয় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এরপরে আমরা দিক কোসাইনগুলো নির্ণয় করছি। আমরা আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে, ওয়াই অক্ষের সঙ্গে আর ভেক্টর বিটা কোণ করে এবং জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ করে থাকে আর ভেক্টর, তাহলে দিক কোসাইন কি কি হয় সেগুলো আমরা নিচে লিখে ফেলেছি। দেখো cos alpha is equal to x by r, cos beta is equal to y by r, cos gamma is equal to z by r। এগুলোকে এল এম এন দ্বারা প্রকাশ করেছি, ধরে নিয়েছি। আমরা ফর্মুলা আগেই পড়েছি ডিটেলস, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়। দেখো এখানে সাইডে লিখে ফেলেছি এক্স ইজ ইকুয়াল টু আর কস আলফা, ওয়াই ইজ ইকুয়াল টু আর কস বিটা, জেড ইজ ইকুয়াল টু আর কস গামা। সেক্ষেত্রে আর ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে না আমরা দিক কোসাইন দিয়ে যদি আমরা পজিশন ভেক্টরটাকে নির্দেশ করি কত হয় দেখো, এবং এক্ষেত্রে ইউনিট ভেক্টর কত হবে সেটাও দেখো। ইউনিট ভেক্টর মানে ভেক্টর ডিভাইডেড বাই তার মান, সেটা করেছি কত হয়েছে দেখে নাও। দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট এ এবং বি ভেক্টর পারস্পরিক কোণ হচ্ছে থিটা। সেক্ষেত্রে এদের ডট প্রোডাক্ট বা ডট গুণ কত হবে না এ ডট বি করলে যেটা হবে সেটাকে ডট গুণ বলা হয়। ডট গুণ একটি স্কেলার, উদাহরণস্বরূপ কার্য বলতে পারি আমরা। তো সেই ডট গুণ যে ফর্মুলা সেটা একটু দেখো, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা।
কিছু ধর্মাবলী নিয়ে আমরা জানার চেষ্টা করি। দেখো, যদি একই ভেক্টরের ডট প্রোডাক্ট করি, সেম ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি হয়, সেক্ষেত্রে অ্যাঙ্গেল পারস্পরিক কোণ হচ্ছে 0, সেক্ষেত্রে এ ডট এ ইজ ইকাল টু এ স্কোয়ার। বিনিময় নিয়ম কার্যকরী কিনা? অবশ্যই বিনিময় নিয়ম কার্যকরী, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। পারস্পরিক কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু কত হবে? এক্ষেত্রে অবশ্যই 0 হবে, অর্থাৎ এ ডট বি ইজ ইকুয়াল টু 0। নাম্বার 4, ইউনিট ভেক্টরগুলির সেম ইউনিট ভেক্টরগুলির ডট প্রোডাক্ট কত হয়? অবশ্যই 1, অর্থাৎ সেম ভেক্টরের ডট প্রোডাক্ট যেহেতু তার স্কোয়ার হয়, মানের স্কোয়ার হয়, সেই হিসেব অনুসারে হচ্ছে, এবং ভিন্ন ইউনিট ভেক্টরগুলির ডট প্রোডাক্ট কত হচ্ছে না 0। নাম্বার 5, যদি এ ভেক্টরকে পজিশন ভেক্টর আকারে লিখি এবং বি ভেক্টরকেও পজিশন ভেক্টর আকারে লিখি, তাহলে তাদের ডট প্রোডাক্ট কত হবে? অর্থাৎ এ ডট বি ইজ ইকুয়াল টু কত হবে? দেখো, এ এক্স বি এক্স, বি ওয়াই এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, এইরকমভাবেই তোমরা মনে রাখবে। ভেক্টরের ক্রস গুণ এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত? এখন এই ছবিটা দেখেই বুঝতে পারছো এ এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের যে অভিমুখ, সেটা কি হবে না এ বি দ্বারা যে তল তার সঙ্গে লম্ব হবে। তাহলে দেখো, এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ফর্মুলাটা এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এই অভিমুখটা স্ক্রুয়ের নিয়ম অনুসারে হয়। একটা ডান পাকের স্ক্রুকে যদি এভাবে ক্লকওয়াইজ ঘোরায়, তার যে অগ্রভাগ যেদিকে অগ্রসর হয়, সেটি হচ্ছে ভেক্টরের অভিমুখ। এই দেখো, একটা স্ক্রু সেট করেছি। তাহলে আমরা যদি এইভাবে ঘোরাই, অর্থাৎ এ থেকে বি এর দিকে, তাহলে তার অগ্রভাগ উপরের দিকে অগ্রসর হবে। পয়েন্ট 1, ধর্মাবলীর বিনিময় নিয়ম কার্যকরী কিনা? অবশ্যই না, অর্থাৎ এক্ষেত্রে এ ক্রস বি ইজ ইকুয়াল টু হয় মাইনাস অফ বি ক্রস এ, তাহলে কার্যকরী নয়। নম্বর 2, সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট কত হবে? এক্ষেত্রে 0 হবে, অর্থাৎ 0 ভেক্টর হবে। পারস্পরিক কোণ যদি 90 ডিগ্রি হয় এ এবং বি ভেক্টরের, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট কত হবে? না, এক্ষেত্রে হবে এ বি, অর্থাৎ তাদের মানের গুণফল ইন্টু অবশ্যই ইউনিট ভেক্টর থাকবে। কিন্তু যদি আমরা মড ভ্যালু নিয়ে নিই, অর্থাৎ মড ভ্যালু অফ এ ক্রস বি নিয়ে নিই, তখন কি হবে না তাদের মানগুলোর গুণফলেই থাকছে, ইউনিট ভেক্টরটা আর লেখার দরকার নেই। 4 নম্বর, আমরা যদি সেম ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি কি হবে? সেম ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে 0 ভেক্টর হয়। ভিন্ন ইউনিট ভেক্টরগুলোর যদি ক্রস প্রোডাক্ট করি, সেটা দেখো একটা নিয়ম আছে, সাইক্লিক নিয়ম। সেই নিয়ম অনুসারে দেখো করছি, আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে ক্যাপ, জে ক্রস কে ইজ ইকুয়াল টু আই ক্যাপ। ক্লকওয়াইজ নিচ্ছি, জে ক্রস কে ইজ ইকুয়াল টু আই ক্যাপ, কে ক্রস আই ক্যাপ ইজ ইকুয়াল টু জি ক্যাপ। এটা মনে রাখবে। আর স্থানাঙ্ক ভেক্টরের সাহায্যে, পজিশন ভেক্টরের সাহায্যে আমরা যদি প্রকাশ করি কি হবে? দেখো, এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এই নিয়মটা তো সবাই জানো, যে আই ক্যাপ ইন্টু কি করা হয় একটু দেখে নাও।
বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমাদের এই প্রসেসটা ঠিক তোমাদের ক্লাস 9 বা 10-এর যে বজ্রগ্রহণ পড়েছিলে সেই নিয়মের মতন কিছুটা। খুব ইজি প্রসেস, এটা মনে রাখবে। জটিল প্রসেসে করতে তোমাদের অনেক খাটতে হবে। একটা জিনিস একটু মাথায় রাখবে, যেহেতু ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট দুটোই পড়লাম, এ এবং বি এর বি ভেক্টর যদি হয় তাদের মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি, সেক্ষেত্রে এ এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের যে মান সেটা ডট প্রোডাক্টের সঙ্গে সমান হয়। নেক্সট আসছি আমরা প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। একটা বস্তুকে দেখো এইভাবে যদি আমরা ছুড়ি, অর্থাৎ অনুভূমিকের সাথে এরকম কোনো একটা কোণ করে ছুড়লেই তার গতিপথটা এরকম হবে দেখতে, যেটা ডট লাইন করেছি। কত কোণ করে ছুড়ছি না থিটা কোণ করে ইউ বেগে ছুড়ছি। ইউর যে অনুভূমিক এবং উলম্ব উপাংশ ইউ কস থিটা এবং ইউ সাইন থিটা লিখে ফেলেছি। দেখো এক্ষেত্রে সর্বাধিক উচ্চতার ইকুয়েশন কি, বস্তুর উড্ডয়নকাল বা উত্থিতকালের সমীকরণ কি, এবং প্রক্ষেপ সীমা আর এর ইকুয়েশন কি, তিনটা লিখেছি। দেখো এরপরে আমরা যদি বলি যে ম্যাক্সিমাম প্রক্ষেপ সীমা হবে, সর্বাধিক প্রক্ষেপ সীমা হবে কি কন্ডিশনে, অর্থাৎ সেক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু 45 ডিগ্রি হতে হবে, তখনই আরটা ম্যাক্সিমাম বা সর্বাধিক হবে। সেক্ষেত্রে আর এর ইজ ইকুয়াল টু কত হয় সেটা দেখো লিখলাম, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। এইচ এর ফর্মুলা কত হয় না ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4g, এবং টাইম কত হয় উত্থিতকাল সেটা হয় √2 ইউ ডিভাইডেড বাই জি। এক্ষেত্রে আরেকটা জিনিস, আর এর সঙ্গে এইচ এর রিলেশনটা কি হবে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে, আর ইজ ইকুয়াল টু 4h। আরেকটা বিশেষ ক্ষেত্র দেখো, কোনো বস্তুকে থিটা কোণে ছোড়াও যা আর π/2 মাইনাস থিটা করে ছুড়লো, প্রক্ষিপ্ত করলো, প্রক্ষেপ সীমা কিন্তু সেম হয়। যদি কোনো বস্তুকে নততল বরাবর ছুরি, নততলে ছুরি, দেখো এইভাবে ছুড়ছি, ও বিন্দু থেকে ছুটছি ইউ বেগে, নততলের নতি হলো আলফা, এবং অনুভূমিক থেকে যে ইউ বেগটা তার উপাংশ অর্থাৎ যে বেগে ছুটছি সেটা অনুভূমিকের সাথে কত কোণ করে আছে না থিটা কোণ করে আছে। দেখো এইভাবে ছুড়লে বস্তুটার যে ট্র্যাজেক্টরি সেটা কোন দিক বরাবর হবে, এই বরাবর হবে প্রাসের যে পথ। এক্ষেত্রে সর্বাধিক উচ্চতার ইকুয়েশন দেখে নাও। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা, নিচের যে 2g ছিল আগের ইকুয়েশনটা, এখানে 2g cos আলফা হচ্ছে, উত্থিতকালের ইকুয়েশনটাও একই, আগেরটা যেটা নিচে জি ছিল এখানে খালি cos আলফাটা যোগ হচ্ছে। এবং এক্ষেত্রেও রেঞ্জ তার ইকুয়েশনটা একটু মনে রাখবে, রেঞ্জের যে ম্যাক্সিমাম মান সেটা মনে রাখবে। ঠিক আছে, আমরা শর্ট ডেসক্রিপশন করলাম, সবাই ভালো থাকবে, এইটুকুই।